বন্ধুরা, যেটা আমি কথা বলতে বলতে মাঝে থেমে গিয়েছিলাম, যে জীবনানন্দ দাশের নিয়ে আলোচনা করতে গেলে তার ব্যক্তিগত জীবনের টাইম স্কেলে উনি কখন এসছেন সেটাকে একটু বলে নেওয়ার দরকার আছে। সেটা বেশি লম্বা আমি করতে চাই না। রবীন্দ্রনাথের থেকে অনেক ছোট ছিলেন জীবনানন্দ দাশ, যেটা আমি বলেছি। উনি রবীন্দ্রনাথ থেকে অনেকভাবে ইনফ্লুয়েন্স হয়েছে। ওনার ব্যক্তিগত জীবন যদি বলা যায়, উনি 1899 সালের 17ই ফেব্রুয়ারি, I am wrong probably mentioning the date. He is born in 17th February 1899 and died in 1954. 22শে অক্টোবর উনি মারা গেছেন। জীবনানন্দ দাশের যেটা পপুলারলি ওর কবি হিসেবে যেটা খ্যাতি পেয়েছেন, সেটা মরে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে অনেক কিছু ওর পাবলিশ হয়েছে জীবদ্দশায়। ব্যক্তিগতভাবে উনি কিছু পাননি, কিন্তু পড়াশুনোয় কিন্তু উনি খুব ভালো ছিলেন। যেটা উনি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশুনো করেছেন, বাংলা সাহিত্যের নিয়ে পড়াশুনো করেছেন। যেটাকে বলা হয় রবীন্দ্রনাথ নজরুলের পরে যদি কেউ ভালো, সুকান্তের পরে যদি কেউ ভালো কবিতা লিখে থাকেন, উনি জীবনানন্দ দাশ। এটা হিসাবে হ্যাঁ, আমি মাঝে থেমে গিয়েছিলাম সকালবেলা। এখন যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা সাফাই কর্মচারী আছে, তারা নোংরা নিয়ে যেতে আসে, ওরা ঘন্টা বাজায় মাঝে মাঝে। দিস ইজ এ কাইন্ড অফ এ অ্যালার্ম, রাইট? তো যখন একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তখন কিন্তু ওরা তোমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, যেগুলো ভালো জিনিস। একটা আর্টিফিশিয়াল বায়োলজিক্যাল ক্লক হিসেবে ওরা ইউজ করে বলে আমার মনে হচ্ছে। বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, জীবনানন্দ দাশ এগুলো মাঝে মাঝে লাইফের ছোটো ছোটো জিনিস অনেকে ডিস্ট্র্যাক্ট করে, বাট ইজ ইউর পার্ট অফ থিংস, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি ওদের নিয়েও কথা বলেছি, পরে কথা বলবো। যেটা আমি বলতে চাইছিলাম, জীবনানন্দ দাশ ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মেছিল, বাংলাদেশের বরিশাল। সেখানে তোমার নেচার অনেক আছে, গাছ পাতা ঘাস সমস্ত কিছু আছে, যেগুলো তুমি গ্রামের দিকে যেটা তোমরা দেখতে পাও, যেগুলো আছে সেগুলো জীবনকে ইনফ্লুয়েন্স করেছে। এগুলো পরে কথা বলবো, সেটা এখন প্রেজেন্ট বাংলাদেশের। তারপরে যেটা বলেছিলাম, উনি মারা গিয়েছেন 1954-এর 22শে অক্টোবর। মরে যাওয়াটা অনেকটা দুঃখের মরে যাওয়া। যেটা আমি বলতে চাইছি, উনি ট্রাম অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইট ওয়াজ এ ভেরি ভেরি স্যাড থিং দ্যাট ইট হ্যাপেন্ড। এটা একটা, এই মরে যাওয়াগুলোকে, কিছু একটা ইনসিডেন্ট হয়ে যদি মারা যায় কেউ, আমরা স্যাড বলি। ওটা কতটা রাইট, কতটা রং, বা কীভাবে এটা হলো, এটা কিন্তু মানুষকে একটা অ্যাক্সিডেন্টকে, সরি, এক্সট্রিমলি সরি, আই হ্যাড লিটল কফ। মানুষের মরে যাওয়াটাকে একটা পার্টিকুলার ক্ষণ হিসাবে যদি দেখা হয়, কিভাবে মারা গেলেন উনি, সেটাকে যদি মরা যায় একটা লাইন বলে দেওয়া যায়, ট্রাম অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিন্তু ওটাকে একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করলে বোঝা যায়, তোমার ব্যক্তিগত জীবনের যেটা তুমি যে ফিলোসফিটা হোল্ড করছো, সেটাকে একটু ভালো করে যদি অ্যানালিসিস করা যায়। মরাটা নিয়ে অনেক কথা আছে, অনেকে বলে এটা একটা মার্ডার টাইপের, যেটা বলেছে। আই ডোন্ট নো হু আই অ্যাম টু গেট ইন টু দোজ কাইন্ড অফ থিংস, বিকজ দের ইজ নো এভিডেন্স। অনেকে অনেক কিছু জিনিস বলতে পারে, কিন্তু কিছু ইন্টারপ্রিটেশন করা যায় যে তোমার ব্যক্তিগত জীবন দর্শন। অনেকে মানে মানুষ ভোলা মন, অনেকে যেমন বাড়িতে মা বাবা বলে রাস্তায় দেখে যাস, অ্যালার্ট হয়ে যাস। মানে যেটা বলতে চাই যে অ্যালার্ট হওয়ার দরকার আছে তোমার সব সময়। যে একটা তুমি ফিলোসফিক রাস্তায় ক্রস করছো, একটা দুরন্ত জোরে একটা গাড়ি আসছে, তুমি তোমার দুনিয়াতে আছো। ধরো একটা তুমি রাস্তাতে জোরে গাড়ি আসছে, ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে,
তোমার ভোলা মন, তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো, ঝরা পাতা গো আমি তোমারই দলে। ধরো আমি রবীন্দ্রনাথের গান গাইছি, জীবনানন্দের গান নেই সেরকম কিছু। তো রবীন্দ্রনাথ দিয়ে বলছি কারণ রবীন্দ্রনাথের উত্তরসূরি এরা। এখন যদি এই গানটা হয়, ঝরা পাতা গো আমি তোমারই দলে, এখন ঝরা পাতার যদি নিজেকে মনে করো, ঝরা পাতা মানে ইট ইজ ফলিং লিভস, তোমাকে কিন্তু এটা চলন্ত গাড়ির তলায় তুমি চাপাও পড়ে যেতে পারো, কারণ তুমি ফিলোসফিক্যালি তুমি ভাবছো আই এম ঝরা পাতা। ঝরা পাতার কি ভ্যালু আছে? আমি তোমারই দলে, চলে গেলে জীবনটা এইভাবে চলে যায়। সেটা নিয়ে আমি ডিপার আলোচনা করতে গেলে জীবনানন্দ দাশের মৃত্যুটা কিন্তু it is a reflection of his life. That is what I want to convey. Don't take it this is a incident in pure basis যে একটা মানুষ রাস্তা ক্রস হচ্ছে, ট্রামটা এলো, তুমি তার তলায় চলে গেলে। Definitely, obviously, when you come out from your home, you should be alert about the whole thing. একটা অ্যাক্সিডেন্ট হওয়া খুবই দুঃখজনক। ট্রাম, একটা এত বড় ট্রাম একটা মানুষের তুলনায় 4000 গুণ বড়। ইটস এ বিগ অবজেক্ট। তুমি দেখছো ট্রামের ঘন্টি বাজে, তুমিও তার তলায় চলে যাচ্ছ, মানে তুমি একটা অন্য জগতে আছো, তুমি ইউ আর নট ইন রিয়েলিটি। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু, দিস ইজ হোয়াট ইন প্রেজেন্ট ডে one must be alert about the whole thing. The consciousness should work in all direction in your practical life. When you want to do all kind of exercise, the emotional thing, you do it in a secret place, you write it. You need to have your mind in a different compartment. What you believe, the philosophy, the same philosophy is not going to be applied in your practical life. That is what I was about to tell you. This is one part. One has to be very, very clear. The rationality should be there. Even if you are very emotional, don't show this emotion in the professional field. That is what I made my videos many ways. I've tried to tell in many ways in those directions. But what happens actually? Sometimes you feel head is a head, probably whole day you are thinking about those emotional thing, probably you are not putting rational thing, then you get into the depression zone. So you make a separate barrier in your head. Your science, you do it here. Processor, you make it to hard disk A, B, C, D, F, G. All those things you make it, then you will be a better person. That is what I want to convey. In this video, probably I won't be able to understand so many things. That is what I want to convey about the death controversy. Whoever wants to take in whichever direction, I have conveyed my things. এই মানুষটা কিন্তু চাকরির জন্য অনেক লড়াই করেছে, কোনো জায়গায় চাকরি করতে পারেননি। যে লিটারেচার নিয়ে পড়াশুনো করেছেন, উনি চাকরি করবেন অনেক জায়গাতে, অনেক অ্যাপ্লাই করেছেন, কোথাও টেম্পোরারি, কোথাও পার্মানেন্ট। ফাইনালি মানুষটা কিন্তু একটা জায়গায় গিয়ে স্থির হয়ে গেল, যেটা হচ্ছে যে ব্রজমোহন কলেজ, বাংলাদেশে গিয়ে উনি লিটারেচারে পড়াশুনো করেছেন। লিটারেচার সাবজেক্টে প্রফেসর হিসেবে উনি, you say professor, you say lecturer, you say reader. So whoever goes to college, we say professor. So আমরা সেখানেও অ্যানালিসিস করি না উনি প্রফেসর ছিলেন, বা ইনিশিয়াল লেভেলে যে কেউ প্রফেসর হিসেবে জয়েন করতে পারে না সেটা নেই, কিন্তু বলি যে সবাই প্রফেসর, মানে একটা ভালো। যে সাইকেল চালায় ও সাইকেল চালক, যে রিক্সা চালায় রিক্সা চালক, যে প্লেন চালায় সে হচ্ছে যে পাইলট। তো ইউ গিভ ডিফারেন্ট নেম, ডিফারেন্ট স্ট্যাটাস। যে ট্রাম চালায় সে ট্রাম চালক, যে গাড়ি চালাচ্ছে সে ড্রাইভার, যে প্লেন চালাচ্ছে সে হচ্ছে যে পাইলট। তো সিমিলার ওয়ে, লাইক কেউ কখনো প্রফেসর হিসেবে জয়েন করতে পারে না। ইট ইজ এ লেকচারার, দেন অ্যাসিস্ট্যান্ট লেকচারার অর অ্যাসোসিয়েট লেকচারার, দেন রিডার, maybe some senior leader, then finally is the end of your career you get the professorship. তো আজকালকার দিনে যেমন অনেকে কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর, আরে 22 বছরের ছেলে তুই প্রফেসর কোথা থেকে হয়ে গেলি? কথাগুলো হচ্ছে যে প্রফেসর বলার আগে চিন্তা করো না, প্রফেসর বলছো তো তাহলে একটা চাষিও বলতে পারবে আই এম প্রফেসর ইন ডুইং কাল্টিভেশন। তো প্রফেসর টার্মিনোলজি সবাই যদি মিসইউজ করতে থাকে, তাহলে আমাদের শিক্ষিত লোকেরা যদি মিসইউজ করতে থাকে, তাহলে কি হবে? চাষি কখনো বলে না আই এম
প্রফেসর ইন এগ্রিকালচার, ওরা কখনো বলে না। আমাদের মধ্যে এই যে ইলিউশনগুলো আছে সেগুলোই আমাদেরকে মেরে খাচ্ছে। আমার সেগুলোই বলার, মাঝে মাঝে আমি অনেককে এই কথা বলেছি। বিফোর সেইং সামথিং প্রবাবলি ওয়ান নিড টু থিঙ্ক হি ইজ নট প্রফেসর, হি হ্যাজ জয়েন্ড। ওকে, যে মানুষটা অনেক জায়গায় স্ট্রাগল করেছে, স্ট্রাগলের শেষ নেই যেগুলো আমি, বাট অ্যাট লেটার স্টেজ অফ হিজ লাইফ আমি যেটা বলেছি, অনেক প্রায় 70-80% পাবলিকেশন আফটার হিজ ডেথ, দ্যাট ইজ পাবলিশড আফটার হিজ ডেথ। যেটা কবিদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, ভালো জিনিস মরে যাওয়ার পরে স্বর্গ থেকে কেউ দেখতে পায় না। তুমি জীবন বেঁচে থাকলে সম্মান দাও, তুমি লেটার স্টেজে গিয়ে লাইফে কাউকে সম্মান দিচ্ছ, রবীন্দ্র পুরস্কার দিচ্ছ বা সাহিত্য একাডেমি দিচ্ছ, এগুলো শেষ জীবনে কারোর গলায় মরা পড়া মরে যাচ্ছে যে মানুষটা, তার গলায় একটা মালা পরিয়ে দিলে। সত্যজিৎ রায় সেম থিং, লাইক নো, বেঙ্গল থেকে যা দিয়েছে দিয়েছে, কত সম্মান দিয়েছে আমার জানা আছে, কিন্তু ফ্রান্সের থেকে উনি যখন পুরস্কার পাচ্ছেন কি অবস্থাতে নিয়েছিলেন, আমি ফ্রান্সকে দোষ দিচ্ছি না, অ্যাটলিস্ট দে আর গ্রেট পিপল। রবীন্দ্র সত্যজিৎ রায়কে আরেকটা হাইটে নিয়ে গেছে ওরা, ইন্ডিয়ানদের ক্ষেত্রে এই ক্যাপাবিলিটিস নেই। সেই জিনিস থাকলে অনেক কিছু জিনিস হয়ে যেত। তো সে নিয়ে কথা বলছি না, জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আমি যখন কথা বলছি, আমি অনেক কিছুতে ডেভিয়েট করে যাচ্ছি। এই মানুষটাকে বোঝার চেষ্টা করছি যে একটা মানুষ সারা জীবন চাকরির জন্য লড়াই করেছে, অনেক করেছে, সারা জীবনের পরে তাকে 1952 সালে রবীন্দ্র পুরস্কার দেওয়া হচ্ছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দিচ্ছে 1955-এ তাকে দেওয়া হচ্ছে। যে মানুষটা 1954-এ মারা যাচ্ছে, তাকে 1955-এ সাহিত্য একাডেমি দেওয়া হচ্ছে। পুরস্কারটা নিল কে? আর তার শান্তি কামনা করি, এটুকুই আমার বলার। কারণ জীবনানন্দ দাশকে ভালোভাবে আমরা দেখতে পারিনি, কারণ এই কবিতা নিয়ে অনেকের কনফিউশন ছিল, যে আদৌ কবিতা ঠিকঠাক লিখছে কিনা সে নিয়েও কনফিউশন ছিল। তো সেই কনফিউশনের মাঝেই মানুষটা অনেক লিটারেচারকে চুপিয়ে রেখে দিত। যেমন রবীন্দ্রনাথ ছোটোবেলায় ঠিকঠাক কিছু লিখছে কিনা, মানুষের যখন কনফিডেন্স না থাকে নিজের নামটা প্রকাশ করতে চায় না, হলে দোষ দাও ভানু সিংহকে, যেমন কংগ্রেসের ক্ষেত্রে হয়। কংগ্রেসের ক্ষেত্রে আবার নাম নিচ্ছি না, যারা আফটার প্রেজেন্ট কংগ্রেস, ওটা তো কংগ্রেস নয়। আজকে যারা প্রেসিডেন্ট আছে, ডেপুটি প্রেসিডেন্ট যে আছে, যারা আছে, তাদেরকে ব্লেম দেওয়া যাবে না। ব্লেম তুমি ওয়ার্কারের উপর ছড়িয়ে দাও, হেরে গেলে বা কী হলে। গান্ধী ফ্যামিলিকে তুমি বলো না বাবা, ওরা কিন্তু সব ঠিক আছে, সেইখানে কোনো গণ্ডগোল নেই। তো গণ্ডগোল আমরাই তৈরি করছি। এনিওয়ে, জীবনানন্দ দাশের এটাই জীবনের অনেক নোটেবল ওয়ার্ক, যেটা হচ্ছে বনলতা সেন, রূপসী বাংলা, আকাশলতা, ক্যাম্পে বোধ। উনি অনেক ভালো ভালো কবিতা লিখেছেন। আমি যেটা বলতে চেয়েছি, কবিতার মধ্যে দুঃখবাদটা আছে, সেগুলোকে নিয়ে আমি পরে আসছি, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার জন্য কিছু কবিতা পড়ব। কবিতাগুলো পড়ার চেষ্টা করছি। আরেকটা জীবনানন্দ দিয়ে কথা, যেটা ভালো কিনা খারাপ জানি না। দেখো, এই মানুষটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সাথে হি ওয়াজ এ, it is good probably he has understood that one thing, that স্বাধীনতা সংগ্রাম সবাই যে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এটা নয় যে তুমি একটা জিনিস আছে তো সবাই করবে। রবীন্দ্রনাথ যেমন এদিকেও নেই এদিকেও নেই, স্বাধীনতা সংগ্রামে তুমি যদি পার্টিসিপেট করতে চাও, তার ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল না, মাঝে মাঝে প্রতিবাদ করেছে, অনেক সময় প্রাইজও নিয়েছে, প্রাইজ ছেড়ে দিয়েছে। তো এ দোনো মনো, ব্রিটিশদের সাথে আছে, ব্রিটিশদের সাথে নেই, এই জিনিসগুলো কিন্তু আছে। তুমি যদি মনে করো রবীন্দ্রনাথের ক্ষেত্রে, আমি আবার সেই কথা বলছি যে তুমি নাইট উপাধি নিলে কেন? তুমি যদি ভাবো ব্রিটিশ সমাজ শত্রু, তুমি উপাধি নিতেই না। তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলে তুমি নাইট উপাধি ছেড়ে দিলে, এগুলো ঠিক নয়। তুমি সেটা রবীন্দ্রনাথ ভালো বোঝে। রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করছি, ক্রিটিক্যালি অ্যানালাইজ করছি, কিন্তু জীবনানন্দ দাশ মানুষটাকে আমি দেখেছি
হি ওয়াজ টোটালি, বিকজ ওই সময় অনেক সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে তোমার স্বামী বিবেকানন্দ পর্যন্ত ওই সময় তখন জন্মেছিল। স্বামী বিবেকানন্দের সময়টা হচ্ছে যে যাই হোক না কেন ওই ক্রিটিক্যাল সময়ে হয়তো হি ইজ ইনফ্লুয়েন্সড প্রবাবলি। সুভাষচন্দ্র বোস ওয়াজ ভেরি মাচ দেয়ার। অল দোজ পলিটিক্যাল মুভমেন্ট, মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু, অল দোজ ভায়োলেন্স নন ভায়োলেন্স মুভমেন্টের মধ্য থেকে কিন্তু ওনার দিব্যি কবিতা উনি লিখে যাচ্ছেন। সেই কবিতাগুলো purely basically kind of illusion, nostalgic way of analyzing the lot of things, totally materialistic world এ দুঃখবাদ, নৈরাশ্যবাদ জিনিসগুলোকে একেবারে মাথার মধ্যে চড়ে বসে আছে। সেই জিনিসগুলোকে হয়তো হতে পারে ভয়েও, মানুষের ভয় থাকি যখন কিছু লেখে ওটাকে পাবলিশ করবো কিনা। মরে যাওয়ার পরে কি আছে, মরে যাওয়ার পরে ঘরের দরজাটা খুললে দেখবে অনেক লিটারেচারের কিছু রাইট আপ থাকে, তুমি সেগুলো বের করে তুমি পাবলিশ করলে। সুকান্তের ক্ষেত্রেও অনেক জায়গায় অনেক কিছু হয়েছে। এই সুকান্তের কবিতা নিয়ে আমি বলেছি, সুকান্ত ইজ এ ডাইরেক্ট পোয়েট, দ্যাট ইজ বলছি। জীবনানন্দ দাশের মধ্যে যেটা ছিল আরও কিছু বলতে গেলে, আমি সোজা জীবনানন্দ দাশের কবিতা নিয়ে চলে আসি। কবিতাতে আমি কয়েকটা আলোচনা করব সেগুলো নিয়ে। আমি তোমায় বলছি যে অনেক কবিতা উনি লিখেছেন। 1927 যদি বলা যায়, ফলেন ফেদার যেটাকে বলছে, ঝোরা পালক, দেন বনলতা সেন 1942, মহাপৃথিবী যেটা গ্রেট ইউনিভার্স 1944। আরেকটা জিনিস উনি গ্রেট জিনিস, ধূসর পাণ্ডুলিপি, যে জিনিসটা কিন্তু 1936 উনি লিখছেন। বনলতা সেন 1942 বলেছি। তারপর শ্রেষ্ঠ কবিতা যেটা বেস্ট পোয়েমস 1954 উনি পাবলিশ করেছেন। রূপসী বাংলা written in 1957, written in 1934, that is published after his death. তারপরে অনেক কিছু আছে, অনেক লিটারেচার, উনি নোভেলসও লিখেছেন যেটা আফটার হিজ ডেথ দোজ থিংস আর পাবলিশড। দোজ নোভেলস আর পিপল আর রিডিং, বাট ইট ইজ রিডিং দোজ থিংস, অনেকে পড়াশুনো করে। কিন্তু এগুলো বলতে গেলে যে উনি শুধু কবিতা লেখেননি, যেটা নোভেল অনেক লিখেছেন। বৈভব, রাইট, বিরাজ, কল্যাণী, মৃণাল, নিরুপম যাত্রা, পূর্ণিমা, জ্যোতি, lot of short stories he has also written. So Pogi Echo, not much more short stories, 3-4 I can see. Those things are already there. There are non-fiction kind of thing he has written. So জীবনানন্দ দাশের অনেক কিছু জিনিসের ট্রান্সলেটও হয়েছে, অনেক কবিতা জীবনানন্দ দাশের পার্সোনাল, যেটা ট্রান্সলেশন করা অনেক টাফ, যেটা বলেছি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রান্সলেট। ইফ সামবডি ইজ ট্রান্সলেটিং বনলতা সেন into English, I really do not know how, in which form it will be translated. It is very, very difficult. I talked about Rabindranath. So how forcefully those poetries that is translated and given a shape of Gitanjali, that is quite interesting probably for me. Translation, how much translation is possible? Translation for me it is not possible at all. If somebody wishes to translate somebody's poetry into another literature, probably one should write a prose, an essay about what is the meaning of this thing. That is, I have told many times. So
Now I am going to talk about few poetries. I am going to recite few poetries of Jivananda that is going to help you or help me to understand of জীবনানন্দ লিটল বেটার ওয়ে। আরেকটা কথা জীবনানন্দ দাসকে যেটা বলা হয় লোনলি পোয়েট। সো লোনলি পোয়েট অফ 20th century, what is this loneliness is all about? I really do not know. Okay, it is known probably his পোয়েট্রি ওর পোয়েট্রির মধ্যে যে লোনলিনেস, একাকিত্ব যেগুলোকে ধরা পড়েছে, সেগুলোর মধ্যে একটা মানুষ একাকিত্বের কিসের জন্য? তুমি এতদিন তুমি কলেজে পড়িয়েছো, প্রফেসর হয়েছো, তোমার এত স্টুডেন্ট আছে, তোমার একাকিত্ব কিসের জন্য? ওকে, প্রত্যেক মানুষ ফিলোসফিক্যালি সবাই একা, বিকজ ভগবান একসাথে সবাইকে পাঠায় না, বা সবাইকে পাঠিয়েছে পৃথিবীতে, তোমাকে একাই পাঠিয়েছে। তো একা পাঠিয়েছে, একা চলে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে একাকিত্ব প্রতিটা জীবনে স্ট্রাগেল আছে আমার কথা বলার। সেই স্ট্রাগেলগুলো স্বাভাবিক স্ট্রাগেল, সেগুলো নিয়ে ডিবেট থাকে না, কিন্তু তুমি একাকিত্ব জোনে চলে যাওয়ার খুব একটা মানে আমি দেখতে পাই না। তুমি যদি কলেজে পড়াও, ইউনিভার্সিটিতে পড়াও, ব্যক্তিগত জীবনে কিছু করে থাকো, তোমারও সমাজ আছে, সোসাইটি আছে, একাকিত্ব হওয়ার, হ্যাঁ একাকিত্ব কিছু সময়ের জন্য হতে পারে। তুমি সারা জীবন তুমি একাকিত্ব নিয়ে চলে যেতে পারো না, এটা হতে পারে না। দেন একাকিত্ব একটা ফিলোসফি, একটা দর্শন, তোমার জীবন দর্শনটাই একাকিত্বের দর্শন হয়ে যায়। একাকিত্ব cannot be philosophy at the end of the day. So, and propagation those ekakitto, it is not good philosophy. That is what I was trying to tell. It can lead you a lot of emotional depression or cascade effect of your life. It can break down few organs. অনেক সময় হৃৎপিণ্ডের ছিদ্র হতে পারে, তোমার হার্টের মধ্যে প্রবলেম হতে পারে, ব্রেনের মধ্যে অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে যদি একাকিত্ব জিনিসটাকে কেউ ওটাকে প্রপাগেট করতে থাকে, কন্টিনিউ করতে থাকে লাইফের মধ্যে। ইট ইজ বেটার টু এক্সপ্রেস। নাওয়াডেজ এক্সপ্রেস অনেক জায়গায় করা যায়। তুমি ইউ ক্যান কাম অন ইফ ইউ হ্যাভ আইডিয়াজ। দেখো একাকিত্ব অনেক ক্ষেত্রে হয়, একাকিত্ব আইসোলেশন তোমার ব্যক্তিগত জীবনে যেটা একাকিত্ব হয়, মেটেরিয়ালিস্টিক থেকে হয়, ফিলোসফিক্যাল দিক থেকে হয়। মেটেরিয়ালিস্টিক দিক থেকে হলে একাকিত্ব, it has to be sorted out. Number one, if you are not able to sort it out, probably then you need to talk to your other friends so that যখন ওটা একটা একাকিত্ব হতে হতে একটা কী হয়, ওটা একটা এক্সট্রিম লেভেলে চলে যায়, তোমার চিন্তা ভাবনাগুলো একটা ইট রিচেস আপ টু সার্টেন লেভেল, সো ইউ আর নট এবল টু কাম আউট টু ব্রিং ডাউন। ইউ ক্যান হ্যাভ ফ্রেন্ডশিপ ইন ইউর অফিস, ওয়ার্ক প্লেস, সেখান থেকে এই জিনিসগুলো কথাবার্তা বলার দরকার আছে। তুমি এক্সপ্রেস করতে পারো, ওতে রিলিজ হয়, স্ট্রেস রিলিজ হলে কিন্তু তুমি ইউল ফিল বেটার। দ্যাট ইজ ওয়ান পার্ট। অ্যানাদার পার্ট ইজ ফিলোসফিক্যাল ওয়েতে একাকিত্ব, যেটা অনেক মানুষ সাধু সন্ন্যাসী হয়ে গেলে হিমালয় চলে যায়। তো হিমালয় চলে যায় তো ওদের মাথাটা খারাপ হয়ে যায় না? সমাজে অনেক রকমের ঘটি বাটি অনেক জিনিস থাকে, সমাজের মধ্যে অনেক প্রবলেম থাকে, তো মানুষ চায় না যদি আমি ভালো ফিলোসফি করতে চাই, তোমাকে আমার হিমালয়ের রাস্তা হচ্ছে একটা ভালো রাস্তা। ওইখানে একটা গুফাতে বসলাম, গুফাতে বসে তুমি সকালবেলায় তুমি একটা শান্ত প্রকৃতির নিচে বসে কিছু ভালো চিন্তা করে। কিন্তু আমার বক্তব্য, যারা হিমালয়ে চলে যায় তারা কিন্তু সবচেয়ে বড় বোকা। বোকা এই কারণে যে ওদের কাছে কিন্তু পয়সা থাকে, এই জন্য হিমালয়ে যায়। কিন্তু হিমালয়ে তুমি যদি একা চলে যাও, খাবারটা কোথা থেকে আসবে? তোমার লাইভলিহুড, আমি যারা সন্ন্যাস হয়ে হিমালয়ের পথে চলে যাইনি, আমি অনেকবার কথা বলেছি, ভাই আইদার ইউ হ্যাভ লট অফ মানি ফার্স্ট so that when you go to Himalaya or somebody is sponsoring you, you can go. কিন্তু যারা সমাজের মধ্যে থেকে সমাজ দর্শন নিয়ে যারা লড়াই করেছে,
তারাই কিন্তু প্রকৃত সন্ন্যাসী বলে আমার মনে হয়। তুমি ভাই বোন ফ্যামিলিকে দুঃখ দিয়ে হিমালয়ে চলে গেলে, you are getting your pleasure of being isolated and thinking that thing, but you have not given thought that you have left your parents, your brother, sister, mother, family, তারাও তোমাকে চিন্তা করে। It is again a thought process. You become more selfish when you go to in isolation zone. সেখানে আমার মনে হয় ডিপ্রেশনও সেম ওয়ে। ডিপ্রেশনে যে মানুষটা ডিপ্রেশনে যাচ্ছে, সে কিন্তু তার যদি কিছু হয়ে যায়, কিন্তু আরও যে 5টা মানুষ বাড়িতে আছে, কিন্তু তার মধ্যে যে ইম্প্যাক্টটা হচ্ছে সেটা ভেবে দেখছে না। ই বিকাম সেলফিশ দ্যাট আই এম গেটিং এ স্যাডিস্টিক প্লেজার বিকামিং lonely person in this world. That is what I am about to tell you. You are individual, you have every right to do that, but you don't have right to affect others. সুতরাং তোমাকে ডায়ালেকটিক্যালি পেছনে দেখার দরকার আছে। Otherwise, don't get into family life, personal life and all those things. If you have to get into depression zone, what is there to get into depression zone? That is what I want to tell. You have a family, if you have a wife, you have kids, there must be some issues. You sort out those issues. That is possible. So get into depression zone, it is nothing, not a good idea or good advice probably one can think of. So those people are writing Jivananda Das 20th century loneliest poet. This is all again the wrong thing. They should write about why he is lonely and why this is a bad thing. That is what I want to tell you. Friends, I have talked about Jivananda for a long time. Let me now recite his few poetry. I love Jivananda Das because at childhood I have recited many poetries. I have been writing poetry. I have tried to analyze my poetry, whether at the age of 15, 16, 17 or up to 22, whatever poetry I have written, whether those has got little any impact of whether I have taken something from জীবনানন্দ, আমি জীবনানন্দ থেকে কিছু নিয়েছি কিনা সেটা আমি জানার চেষ্টা করছি। কারণ 30 বছর আগে এদের কবিতাও আমি পড়েছি, কারণ কবিতা পড়ার পরে তোমার ব্যাকআপ এই জিনিসগুলো থাকে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, প্লাস জীবনানন্দের কবিতা পড়বো। আই উইল কাম ব্যাক টু ইউ। ইট ইজ অলরেডি 27 মিনিটস 37 সেকেন্ডস হয়ে গেল। অনেক কথা বলা হয়ে যায়, কেন জানি না। এই কবিতার জিনিসটাই এমন, যেটা এক লাইনে শেষ হওয়া উচিত, কিন্তু সেটা অনেকক্ষণ ধরে চলে, এক কথা জিনিসগুলো চলে। সেই জন্যই বলা হয় কবিতা। সেই কবিতা শেক্সপিয়ারের সাথে আমাদের যে ফারাক আছে, আমি যেটা বললাম ওয়ার্ল্ড লিটারেচারে কবিতা কনডেন্স ফর্মে হওয়া উচিত। কবিতা 2 লাইনের মতো একটা ফর্মুলা হওয়া উচিত, তারপরে ওটাকে ডিকোডিং করো। দ্যাট ইজ হোয়াট দ্য পোয়েট্রি। রাইটিং টু মেনি থিংস, রাইটিং একটা ঘাসকে দেখে তুমি লিখছো ঘাস তুমি লিখছো, তুমি ফাইনালি তুমি কী করবে তা ফিজিক্যাল ডেসক্রিপশান থেকে তুমি ফাইনালি তার অ্যাটমিক কনফিগারেশনে চলে আসবে, যেটাই হওয়া উচিত। তারপরেও তার ফিলোসফিক্যাল প্রসপেক্ট দিতে থাকে, শেষ নেই চিন্তার। সেই নিয়েই কথা যে কবিতা ইমোশনালি লেখা, নেগেটিভিজমে যাওয়ার শেষ নেই। নেগেটিভে যেতে গেলে কীরকম হয়, মাঝে মাঝে ডিপ্রেশনে চলে গেলে তুমি অনেক রকম ফর্মুলা তৈরি করো, কীভাবে মরা যাবে, মরার কাহানিটা কীভাবে হবে, কী করে দড়িটা কেনা হবে, কী করে ওটা হ্যাং করা হবে, এই সমস্ত জিনিস মাথায় অনেক রকমের। যখন নেগেটিভে যায় মাথা কাজ করে না, ওটাতে মায়াবাদ পুরো ভরে যায়। মায়া 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 মায়া, আমি মায়াময় বিশ্ব হয়ে যায়। আমি অনেক ক্ষেত্রে বলেছিলাম মায়া এই জিনিসটা। আইসোলেশনে যাওয়া মানে তোমার মনের মধ্যে একটা পুরো জিনিসগুলো চলে আসছে, নেগেটিভ থট প্রসেস। দেন ইউ ওয়ান্ট টু গেট আউট ফ্রম দ্য সিস্টেম। দেখো দুটো জিনিস, যারা আইসোলেশনে যায় তারা সন্ন্যাসীরা অনেক চালাক, মাথাটা পরিষ্কার, হিমালয়ে যায়। তো হিমালয়ে গিয়ে ভাবে কোথাও না কোথাও খাওয়ার জোগাড় হয়ে যাবে পয়সা না থাকলেও। আর কোয়ালিফাইড লোকেদের ক্ষেত্রে প্রবলেম কী হয়, এরা ইন্টেলেকচুয়ালিজম করতে শুরু করে। ইন্টেলেকচুয়ালিজম, রাইটিং, অল দোজ থিংস, রাইটিং নেগেটিভ থিং, রাইট করে ওটাকে পাবলিশ করতে পারে না, তো বালিশের তলায় ঢুকিয়ে রেখে দাও, বেডের তলায় রেখে দাও, আলমারির মধ্যে রেখে দাও। তো ওটা একটা করে নেয়। এটা ও তো জানে আমি মরে যাব, মরে যাওয়ার পরে তো কেউ না কেউ দরজাটা খুলবে, বাবা পচা গন্ধটা বেরোবে,
সেই পচা গন্ধ বেরোলে তারপর দেখবে পাণ্ডুলিপি কেউ গ্রাহক এসে বলবে আফটার ডেথ সি হাউ নাইসলি দিস পার্সন হ্যাজ রিটেন সো মাচ থিং অ্যান্ড অল দোজ থিং। Those are all good thing or bad thing, I don't know. I do not want me to involve in a negativity because I don't like to affect myself in a negative zone. সেটা আমার কথা বলার উদ্দেশ্য। একটা মানুষ তার নেগেটিভ থট প্রসেসকে প্রপাগেট করার রাইট কতটা আছে সোসাইটিতে সেটা আমার জানার উদ্দেশ্য। সেটা কবিতা হোক, কোনো ফিলোসফি হোক, আর সায়েন্স হোক। সিমিলার ওয়ে সায়েন্সের মধ্যে আজকে সায়েন্স করছে, আমি যদি নেগেটিভ সায়েন্সের কথা বলতে চাই, আমি যদি একটা কোনো মারণাস্ত্র বানাই, আমি যেটা ভাই দেখ এই কেমিক্যালটা মিললে না, ইঞ্জেকশানটা নিলে কিন্তু বড় মজা আসবে। অনেকেই করছে যেটা প্রফেশনালি সাইলেন্টে করছে, সেটা দরকার কতটা আছে বা কতটা নেই সে নিয়ে কথা বলার আছে। সায়েন্সকেও নেগেটিভ হিসেবে যদি দেখা যায়, এটা হচ্ছে নেগেটিভ ডিপ্রেশনে যারা আজকের সায়েন্স করছে, যারা আমি যেটা আমার কথা বলার উদ্দেশ্য এখানে যারা সায়েন্স করছে ইন দ্য নেগেটিভিটি মেকিং all kind of biological thing using for biological they are getting also pleasure of it is a not sadistic pleasure, it's an aggressive pleasure that I have done something that now it is killing people, killing mass, so I am able to do good business out of it। সেটাও একটা প্লেজার থাকে একটা সোসাইটির মধ্যে বা একটা রাষ্ট্রের ক্ষেত্রেও সেই ফিলোসফি হয় সেই জিনিসগুলোই আমার বলার। তো জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আমি একটু কথা বলবো, একটু পরে আমি আসছি জীবনানন্দ দাশের কবিতা বলার জন্য। ইট উইল বি মোর ইন্টারেস্টিং। লেট মি হ্যাভ এ কাপ অফ টি, প্রবলি ইট ইজ দেয়ার, আই উইল কাম ব্যাক টু ইউ, আই উইল টেক 1 minute। সো একটু খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে। খিচুড়ি তো কবিতার মধ্যে অনেক খিচুড়ি আছে। অনেকে ভাবে যে এটা কবি কিছু লিখে দিল মানেই তো ঠিক নয়। তোমার আজকের দিনে তুমি অল বেঙ্গলি লিটারেচারকে নিয়ে আমি বসি, ওটাকে কারোরই মতলব ওটাকে it can be reduced by another 20%, 30%, 80% কে তুমি এলিমিনেট করতে পারো। those are all unwanted thing, right? It's not required in a poetry. That is the critical analysis. You can zoom down a poetry of 100 lines of a poetry into few 10 lines. Those dots can be connected. That is what a good poetry is all about. I'll come back to you. Give me 1 minute, I'll come. হ্যালো বন্ধুরা, সরি, জীবনানন্দের কবিতা নিয়ে কথা বলছিলাম। কবিতাটা নিয়ে কথা বলার জন্য কয়েকটা কবিতা আমি পড়ে শোনাবো। প্রথম কবিতা যেটা 1946-47 উপরে জীবনানন্দের কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। প্রথমে পুরোটা পড়বো না, কয়েকটা লাইনই পড়ছি। দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা, পথে ঘাটে ট্রাক ট্রাম লাইনে